আমি তখন বেকার। কত বয়স? 20-21 হবে। লেখাপড়া? স্কুল ফাইনাল ফেল। সত্যি? হ্যাঁ, তাই তখন আমার সামনে টাকা রোজগারের 3টে পথ খোলা ছিল। কি কি? ওয়াগন ভাঙা, কিংবা উপন্যাস লেখা, কিংবা নেতা হওয়া। আপনি কি বাগান ভেঙেছেন কোনো দিন? প্রথমে আমি সে পথেই যাই। তা সে পথ থেকে সরে এলেন কেন? ও কাজে বড় ঝামেলা। কিসের ঝামেলা? রেল পুলিশে? না, ওরা ঝামেলা করতো না। ওরা বরং আমাদের কাজে সাহায্য করতো। কারণ ওরা বিনিময়ে আমাদের কাছ থেকে মোটা টাকা পেত। তাহলে? আসলে টাকা পয়সার বখরা নিয়ে নিজেদের মধ্যে খুব ঝামেলা হতো। খুন খারাপই লেগেই থাকতো। আমার এসব ভালো লাগতো না। মাঝে মধ্যেই ইচ্ছে হতো এসব ছেড়ে দিই, কিন্তু টাকার জন্য ছাড়তেও পারতাম না। তা কি করে ছাড়লেন? একদিন একটা দিশি মদের দোকানে আমার সাথে দুজনের আলাপ হলো। তাদের মধ্যে একজন হলো হাবুলদা, আর একজন হলো কাবুলদা। এই হাবুলদাকে? হাবুলদা হচ্ছেন একজন ডাক সাইডের সম্পাদক, আর কাবুলদা? একজন বিপ্লবী দলের রাজনৈতিক কর্মী। তাই ওদের সাথে পরিচয় হওয়ার পর ওরা আমাকে খুব ভালোবেসে ফেলল। তারপর আমরা তিনজনে একসাথে বসে রোজ মদও খেয়েছি। তা এরপরে কি আপনি বাগান ভাঙার কাজ ছেড়ে দিলেন? সে এক চমকপ্রদ ঘটনা। সেটা বলুন, খুব জানতে ইচ্ছা করছে। একদিন হাবুলদা প্রায় হাঁপাতে হাঁপাতে মদের ঠেকে এসে বলল, তুই উপন্যাস লিখতে পারবি? আমি ভীষণ ঘাবড়ে গিয়ে বললাম, উপন্যাস? হাবুলদা বলল, হ্যাঁ, উপন্যাস। বিজ্ঞাপন দিয়েছি আমাদের কাগজে, পুজো সংখ্যায় এবারে 10টা উপন্যাস লাগবে। 9টা এর মধ্যে জোগাড় হয়ে গেছে, কিন্তু একটা এখন হয়নি। যা দেওয়ার কথা ছিল সে গতকাল রাত্রে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। কি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছি, কী যে করি। তোর তো জীবনে নানা রকম রগরগে অভিজ্ঞতা আছে। আমি বললাম, তা আছে, কিন্তু। হাবুলদা আমার হাত ধরে বলল, কোনো কিন্তু না। 15 দিনের মধ্যে 30 কি 40 হাজার শব্দের একটা উপন্যাস আমার চাই, নইলে ডুবে যাব। এর জন্য তুই ভালো টাকা পাবি। তুই কিছু একটা করে দে, মানে তুই ছাড়া এখন আর আমায় কেউ বাঁচাতে পারবে না। আপনি কি তারপর থেকেই বাগান ভাঙার কাজ ছেড়ে উপন্যাস লেখার কাজ শুরু করলেন? হ্যাঁ, হাবুলদাকে বাঁচানোর জন্যই আমি 15 দিনের মধ্যে একটা উপন্যাস লিখে ফেললুম। উপন্যাসের পাণ্ডুলিপি হাতে পেয়ে হাবুলদা তো ভীষণ খুশি। সে উপন্যাস যথারীতি ছাপাও হলো। তারপর একদিন হাবুলদা আমার উপন্যাসের উচ্ছ্বসিত প্রশংসা করে বলল, তোকে আর বাগান ভাঙতে হবে না, তুই শুধু উপন্যাস লিখে যা। আমারও আর ভালো লাগছিল না বাগান ভাঙতে। তাই হাবুলদার কথা মতো বাগান ভাঙার কাজ ছেড়ে দিয়ে একটার পর একটা উপন্যাস লিখে চললুম। হাতে টাকাও ভালো আসতে লাগলো। আপনার মোট কত উপন্যাস আছে? 500-600 হবে। 500-600? এতে অবাক হওয়ার কি আছে? কেউ কেউ তো শুনেছি 1000 ছাড়িয়ে গেছে। আপনি পুজোর সময় মোট কটা উপন্যাস লিখতেন? 10-12টা। এক একটা উপন্যাস লিখতে কতদিন সময় লাগতো? ওই 15-20 দিন। এই উপন্যাসগুলো কি সারা বছর ধরে লিখতেন? মাথা খারাপ। তাহলে? পুজোর 6-7 মাস আগে থেকে শুরু করতাম উপন্যাসগুলো লেখা। উপন্যাস পিছু কত টাকা করে পেতেন? কোনো ঠিক নেই, কেউ দিত 10,000, কেউ বা 20,000। আপনার বেশ পুজোর সময় কত আয় হতো? খুব কম করে হলেও প্রায় 1.5 লক্ষ টাকা। তার মানে বেশ ভালোই আয় হতো আপনার। তা হতো। তাহলে এ কাজ ছেড়ে দিলেন কেন? শেষে আর পারলাম না। পারলাম না মানে? প্রতিযোগিতায় হেরে গেলাম। কাদের কাছে? তরুণ লেখকদের কাছে। কিভাবে হারলেন? স্কুল ফাইনাল ফেলছিলাম। আমার একটা উপন্যাস লিখতে কম করেও 15 দিন লাগতো, কিন্তু ওদের বিদ্যে ছিল ক্লাস 8 পর্যন্ত। ফলে ওরা আরও বেশি সুবিধে পেয়ে গেল। ওরা 6-7 দিনে একটা উপন্যাস নামিয়ে দিত। আমি যেখানে পুজোতে 10-12টা উপন্যাস লিখতাম, ওরা সেখানে প্রায় 20-22টা লিখত। যে কোনো পুজো সংখ্যা খুললেই ওদের উপন্যাস দেখা যেত। এতে আমার চাহিদাও কমে গেল। ফলে আস্তে আস্তে আমি লেখা ছেড়ে দিতে বাধ্য হলাম। এখন মাঝে মাঝে আফসোস হয়। আফসোস? কিসের আফসোস? এই যে আমি একটু কম লেখাপড়া শিখলাম না কেন। মানে? মানে আমার বিদ্যে যদি ক্লাস 5-6 পর্যন্ত হতো,
তাহলে আমায় কেউ হারিয়ে দিতে পারতো না। রোজ একটা করে উপন্যাস লিখতাম। একটু বেশি লেখাপড়া শেখাটাই আমার কাছে কাল হয়ে দাঁড়ালো। আপনার উপন্যাস এখন আর বাজারে পাওয়া যায় না, না, অথচ একসময় এত লিখেছেন। সবই কপাল। আপনি উপন্যাস লেখা ছেড়ে দিয়েই কি রাজনীতিতে এলেন? হ্যাঁ, না, আপনার রাজনীতিতে কি এনেছিল? কাবুলদা, যার কথা আপনাকে একটু আগেই বলেছিলাম। কিভাবে এলেন? উপন্যাসের বাজার যখন পড়ে গেল, তখন আমাকে একটা রোজগারের কোনো ব্যবস্থা করতে হতো। এই সময় আপনি ওয়াগান ভাঙার কাজে ফিরে গেলেন না কেন? ভেবেছিলাম তাই যাব, কিন্তু সম্মানে লাগলো। লেখক হওয়ার পরে আর ওই কাজে ফিরে যেতে পারলাম না। এতে অসুবিধাও খুব হয়েছিল। একদিন কাবুলদাকে গিয়ে বললাম, কিছু একটা ব্যবস্থা করো। কাবুলদা জিজ্ঞাসা করলো, রাজনীতিতে আসবি? আমি জিজ্ঞাসা করলাম, তা টাকা আসবে? কাবুলদার বলল, কত টাকা? আমি বললাম, লাখ লাখ টাকা। কাবুলদা হেসে বলল, তাই ভাবি। তারপর ওর কথাতেই রাজনীতি চলে আসে। আপনাকে প্রথম প্রথম কি করতে হতো? পোস্টার মারতে হতো, মিছিল করতে হতো, বক্তৃতা দিতে হতো, ভোটের সময় বুথ জ্যাম করতে হতো, ছাপ্পা ভোটের ব্যবস্থাও করতে হতো, মিটিং করতে হতো বিভিন্ন কলকারখানাতে, ধর্মঘট করতে হতো। এই জন্য অনেক সময় আমি কখনো মালিকদের কাছ থেকে টাকা খেয়েছি, কখনো শ্রমিকদের কাছ থেকে টাকা খেয়েছি। অনেক সময় আবার বিরোধী পক্ষের মিটিং ভাঙতে হতো, তাদের টাকা ধর্মঘট বয়কট করতে হতো। দরকার পড়লে বোমা মারতাম, মানুষ খুন করতাম। লক্ষণ করতেন? লক্ষণ করতাম। বোমা ছুটতেন? বোমাও ছুটতাম। নিজের হাতে ছুটতেন? নিশ্চয়ই। এই বোমা ছুঁড়েই কি ছুটে পালিয়ে যেতেন? ওখানে কি দাঁড়িয়ে থাকবো? আপনাদের ওপরও নিশ্চয়ই বিরোধী পক্ষরা বোমা ছুটতো। সে তো ছুটতোই। আর লোক মারা যেত? তাও যেত। আপনার দুঃখ হতো না? দুঃখ হবে কেন? লোক যত মারা যাবে ততই তো ভালো। পিচের রাস্তা যত রক্তাক্ত হবে তত ভালো। কেন? তাতে বিপ্লব আরো জোরদার হয়। কিন্তু বোমার আঘাতে তো আপনিও মারা যেতে পারতেন। না, সেটাও তো না। কেন? সব দলের অ্যাকশন স্কোয়াডে একটা নিয়ম আছে, সেখানে বলা হয়, তোমরা যত পারো সাধারণ মানুষ মারো, নেতাদের মেরো না, নেতাদের গায়ে টানা চোরো না লাগে। খুব মজার তো। সত্যিই খুব মজার। এই কারণেই বুঝি আপনি সবসময় বেঁচে ফিরতেন। নেতা হওয়ার অনেক সুবিধে। আচ্ছা, আপনি সাধারণ কর্মী থেকে কিভাবে রাজনৈতিক নেতা হলেন? স্রেফ বোমাবাজি করে আর বক্তৃতা দিয়ে। আপনি এই যাবৎ কত মানুষ খুন করেছেন? মনে দেখিনি, তুমি অনেক মানুষ দেখেছি। আচ্ছা, সব কি নিজের হাতেই করেছেন? না, সব নিজেরা তো না, অনেক গুন্ডা দিয়ে করেছে। এবার বক্তৃতার প্রসঙ্গে আসা যাক। আপনার বক্তৃতার প্রসঙ্গ কি নিয়ে ছিল? নানা রকম গুরুগম্ভীর বিষয় নিয়ে। কোনো অসুবিধা হতো না? কিসের অসুবিধে? আমাদের দেশের সাংবাদিকরা যেমন পণ্ডিত, তেমনি পণ্ডিত রাজনৈতিক নেতারাও। তারা জানে না এমন জিনিস নেই, বোঝে না এমন বিষয় নেই। আচ্ছা, আপনাদের দলের তখন মূল স্লোগান কি ছিল? আমাদের দেশের অধিকাংশ লোক দরিদ্র এবং অশিক্ষিত, তাই আমাদের স্লোগান ছিল, দারিদ্র্য দূর করতে হবে, অশিক্ষা দূর করতে হবে। এই স্লোগানই তো আপনাদের দীর্ঘদিনের শত্রুপক্ষকে সরকার থেকে উৎখাত করতে খুব কার্যকর হয়েছিল, তাই না?
হবে না, কারণ দারিদ্র আর অশিক্ষার মতো লাভজনক কাঁচা মাল তো আর হয় না। এটা ভাঙিয়ে কত লোক নেতা হয়েছে, কত লোক চিত্র পরিচালক, আবার কত লোক লেখকও হয়েছে। আমিও সেই দলে। কিন্তু আমার একটা অভিযোগ আছে, বলবো? বলো। দারিদ্র আর অশিক্ষা তো এখনো দূর হয়নি। কি করে হবে? আমরা তো সত্যিকারের দারিদ্র আর অশিক্ষাকে দূর করতে চাইনি। এসব যদি না থাকে তাহলে কি করে চিত্র পরিচালক হব, কি করেই বা এটা ভাঙিয়ে নেতা হব, লেখক হব? আমরা বরং চাই আরও বেশি দারিদ্র, আরও বেশি অশিক্ষা। এসব না থাকলে আমাদের ঘরে দুটো পয়সা আসবে কি করে? আমি এখন কোটি কোটি টাকার মালিক, এটা সম্ভব হলো কী করে? আমাদের দেশে দারিদ্র আছে বলে, অশিক্ষা আছে বলে। আচ্ছা, এবার আপনার আগের কথায় আসা যাক। আপনি তো একজন সাধারণ কর্মী ছিলেন, তারপর থেকে একজন রাজনৈতিক নেতা হলেন সে বোমাবাজি আর বক্তৃতা দিয়ে, তাই তো? হুম। এবার বলুন, আপনি বিধানসভায় এলেন কিভাবে? একদিন কাবুলদাকে জিজ্ঞাসা করলাম, আর কতদিন বক্তৃতা দেব? কাবুলদা কি বললেন? কাবুলদা বলল যে, অত ব্যস্ত হচ্ছিস কেন, ইলেকশন আসতে দে। তারপর ইলেকশন এলো, আমি ওকে দাঁড়ালাম। আপনি ইলেকশন জিতেছিলেন? নিশ্চয়। আর কিভাবে জিতলেন? মানে? মানে ভোট ঠিকঠাক মতো হয়েছিল কি? না, ভোট ঠিক মতো হতে দিইনি। দিলে কি আর জিততে পারতাম? তাহলে জিতলেন কিভাবে? স্রেফ রিগিং করে। মানে কারা করেছিল? দলের ছেলেরাই? হুম, কিভাবে করেছিল? নানা রকম ব্যাপারে করেছিল। একটা পদ্ধতির কথা বলবেন? বোমা পিস্তল নিয়ে বুথগুলো দখল করে আমার নামের পাশে দলের চিহ্নে ছাপ মেরেছিল। এখন অবশ্য আমরা নানা রকম সায়েন্টিফিক পদ্ধতিতে রিগিং করে থাকি। কিন্তু এভাবে ভোটে জেতা তো উপায় ছিল না। আমরা না করলে আমাদের প্রতিপক্ষ এটা করত। আপনাদের এই কাণ্ড কারখানা দেখে প্রতিপক্ষরা কিছু বলেনি? খুব চেঁচামেচি করেছিল, অনেক লম্বা চওড়া কথা বলেছিল। বলেছিল গণতন্ত্র বিপন্ন, আবার ভোটের দাবি জানিয়েছিল। তো সে দাবি কি মানা হয়েছিল? মোটেই না। এবার একটা প্রশ্ন করি, কি? মানে কিছু মনে করবেন না তো? না। আপনি কি এইভাবেই ভোটে প্রতিবার রিগিং করে যেতেন? শুধু আমি নয়, আমাদের বিপ্লবী দলের সকলেই প্রতিবার এইভাবেই ভোটে যেত। তার মানে আপনাদের সরকারের কোনো জনসমর্থন নেই? নাইবা থাকলে? আপনাদের সরকার তো দেখছি মাইনরিটি সরকার। তাতে কি এসে যায়? এতে আপনাদের খারাপ লাগে না? না, খারাপ লাগবে কেন? এটাই আমাদের গণতন্ত্র। না না, তা হবে কেন? বিদেশে তো। এটা বিদেশ নয়, ভারতবর্ষ। এখানে গণতন্ত্র এইরকম। আচ্ছা, আপনি প্রথমবার যখন নির্বাচিত হলেন তখন কোন দপ্তরের মন্ত্রী হলেন? না, প্রথমবার কোনো মন্ত্রী হতে পারেনি, তবে সই করে লাখ লাখ টাকা কামিয়েছিলাম। সই দিয়ে মানে কোথায়? নানা রকম দরখাস্তে। পরের বার কোন দপ্তর পেয়েছিলেন? আবাসন ও আবগারি। তবে তার জন্য আমায় কয়েক লাখ টাকা ঘুষ দিতে হয়েছিল। ঘুষ? কাকে? মুখ্যমন্ত্রীকে। তো সেবার আবাসন ও আবগারি দপ্তর পেয়ে আপনি কত টাকা কামিয়েছিলেন? কয়েক কোটি টাকা। এখন আপনি কত কোটি টাকার মালিক? প্রায় 50 কোটি টাকার মতো। এত টাকা রেখেছেন কোথায়? সুইস ব্যাংকে। আপনি এত টাকা দিয়ে কি করেন? ভোগ আর বিলাসিতার মধ্যে দিন কাটাই। মানে? মানে মদ, মেয়ে ছেলে, বিদেশ ভ্রমণে অর্থ ব্যয় করি। কিন্তু সাধারণ মানুষ তো এইগুলো ভালো চোখে দেখে না। সাধারণ মানুষের কি দাম আছে কথা? ও তো ভেড়া। আপনাদের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। আমি জনপ্রিয়তায় মাথা ঘামাই না, আমি তাহলে ইলেকশনে জিততে চাই।
সাধারণ মানুষ দিন দিন আপনাদের ওপর আস্থা হারাচ্ছে। এতে পরের বার কি আপনি ইলেকশন জিততে পারবেন? না পারার তো কোনো কারণ নেই। তো আপনি কি জানেন শিক্ষিত মধ্যবিত্তরা আমাদের ওপর রেগে আছে, আমাদের ভোট দেবে না, তাই তো? কিন্তু এর সংখ্যায় কজন? আমরা কি এদের পরোয়া করি? আমরা জানি আমরা বেকার সমস্যা দূর করতে পারিনি, খাদ্য সমস্যা দূর করতে পারিনি, বাসস্থান সমস্যা দূর করতে পারিনি, যানবাহন সমস্যা দূর করতে পারিনি, বিদ্যুৎ সমস্যাও দূর করতে পারিনি। বরঞ্চ আমরা সমস্যা আরও বাড়িয়েছি। কলকারখানা বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিকদের বেকার করেছি, স্কুল কলেজ থেকে লেখাপড়া তুলে দিয়েছি, সরকারি অফিসে কাজকর্ম বন্ধ করে দিয়েছি। কিন্তু তাতে কি এসে যায়? আগেই বলেছি যে অশিক্ষা আর দারিদ্র হলো আমাদের মূলধন, আর গ্রাম বাংলায় এই দুটো জিনিস জেঁকে বসে আছে, মানে আমরা জাঁকিয়ে বসিয়ে রেখেছি। আর গ্রাম বাংলায় এই দুটো জিনিস যতদিন আছে ততদিন আমাদের কোনো মার নেই, আমরা জিতবই। দরকার পড়লে রিগিং করব, সন্ত্রাস সৃষ্টি করব, বিরোধী পক্ষের ভোটারদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, হাত পা কেটে নেব। এত করেও যদি হারেন? আমরা হারবো না। ধরুন যদি, তো বলা যায় না। তাহলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে যে কজন এমএলএ কম পড়বে তাদেরকে কিনে নেব। এক একজন এমএলএ কিনতে কত টাকা লাগে? 5 লাখ হতে পারে, 25 লাখ হতে পারে, 1 কোটিও হতে পারে, সবই পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে এসব এটা দরকার হবে না। তুমি তো একজন সাংবাদিক, তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়। তবে এবার রিগিং করে জিতলেও পরের বার কি হবে তা বলা মুশকিল। কোনো মুশকিল নেই। আমার ধারণা মুশকিল হতে পারে। হতে পারে না, আমরা প্রতি ইলেকশন জিতবই। তোমার এখন বয়স কত? আমার 25। আরো বছর 10 যাক, তারপরে বুঝতে পারবে। কি বুঝবো? রাজনীতি। না, সে 10 বছরে কেন, এই রাজনীতি আমি সারা জীবনেও বুঝতে পারবো না। আপনি কি এতদিনে বুঝতে পেরেছেন? অনেকখানি। সে তো আর সব হলো না, কিছু বাকি থেকে গেল। তা ঠিক, আমাদের এখনকার রাজনীতির সব কিছু বোঝা খুব কঠিন। আমারই মাঝে মাঝে তালগোল বাকি যায়। কারণ কেন্দ্রীয় সরকারের যে বাজেটকে মুখ্যমন্ত্রী সকালবেলা বলছেন প্রগতিশীল, সেই বাজেটকেই সন্ধ্যাবেলা বলছেন প্রতিক্রিয়াশীল। আচ্ছা, আজ চলি, আবার দেখা হবে। আপনি যে আপনার মূল্যবান সময়টুকুর মধ্যে আমাকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলি তাহলে। কি সাক্ষাৎকার শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, মানে হয়ে গেল। তার মানে এতক্ষণ ধরে আমি যা যা কথা বললাম তুমি সে কথাগুলো ছাপবে? হ্যাঁ, এগুলোই তো ছাপবো। তুমি কাগজে কতদিন চাকরি করছো? আপনি হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন কেন? করছি কারণ এটা তো আমি তোমার ছাপবার জন্য বলিনি, এই সাক্ষাৎকারটা। তাহলে এই কথা কিসের জন্য বললেন? কারণ এতক্ষণ আমি যা যা কথা বললাম তার কোনোটাই তোমার কাগজে ছাপা হবে না। আর যদি হয় তাহলে কি হবে জানো? কি? প্রথমেই আমি তোমাদের মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করব। তারপর কি করবো জানো? কি? সেটাই আসল। আমার হাত দিয়ে তোমাদের কাগজে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যায়, সেই জন্যই তোমরা ঠিক সময় মাইনে পাও। আমি সে বিজ্ঞাপনগুলো দেওয়া বন্ধ করে দেবো। তোমার মালিক মনে হয় এতে খুব একটা খুশি হবেন না, তোমার চাকরিটাও চলে যাবে। তুমি কি তাই চাও? না, আমার তো এই আপনি যা বললেন সেটাই ছাপা উচিত, সেটাই তো আমার কর্তব্য। কিন্তু ভাই, ওই যে বললাম, আমি তো এগুলো তোমার লিখবার জন্য বা ছাপাবার জন্য বলিনি। তাহলে তাহলে আপনি কি জন্য বললেন এগুলো? কে জানে, তোমাকে দেখে আমার কেমন যেন একটা ভালো লেগে গেল।
তাই মুখ দেখেই সত্যি কথা বেরিয়ে এলো। এসব কথাগুলো শুধু তোমার জন্য, সকলের জন্য নয়। কিন্তু এই সত্যি কথাগুলোই তো আমি লিখবো, এগুলোই তো ছাপবো। তোমার এই লেখা তো ছাপা হবে না। কেন? তোমার মালিক ছাপবে না, ছাপতে দেবে না। কিন্তু মালিক তো এগুলো দেখবে না, দেখবে চিফ রিপোর্টার। আর তার যদি লেখা দেখে পছন্দ হয় তাহলে এটা ছাপা হবে। তিনি তো আপনার সাক্ষাৎকার নিতে আমায় পাঠালেন, তার নির্দেশেই তো আমি এলাম এখানে। কিন্তু তিনি তোমাকে আমার কাছে পাঠাবেন কেন? আর ওটা ইচ্ছা হয়েছে বলে? মোটেও না। তোমার মালিক তাই একটু স্বার্থ সিদ্ধির জন্য আমার খুশি করতে চান, তাই এই সাক্ষাৎকার। তিনি চিফ রিপোর্টারকে বলেছেন আমার একটা সাক্ষাৎকার কাগজে ছাপাবার জন্য। আর তোমার চিফ রিপোর্টার তোমাকে আমার সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আমাদের চিফ রিপোর্টার তো অত্যন্ত সৎ এবং আদর্শবাদী। এই জন্যই তোকে একটা সল্ট লেগেতে ফ্ল্যাট পাইয়ে দিলাম। অবশ্য এর জন্য আমার পেছনে বছরখানেক ঘুরেছিল, এই তো কালও এসেছিল। অবশ্য সেটা অন্য ব্যাপার। কি ব্যাপারে? ছেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ডাক্তারিতে চান্স পাইনি। এখন আমাকে মুখ্যমন্ত্রীর কোটাতে ওকে ডাক্তারিতে ভর্তি করে দিতে হবে। অবশ্য গোপন কথা, তোমার না জানাই ভালো। তুমি একজন সৎ আদর্শবাদী সাংবাদিক। তোমার মঞ্চ যা মনে হয় তাই লিখো। এটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে। তোমারও উচিত আমি যা বলেছি তা হুবহু প্রকাশ করা। এতে যদি তোমার চাকরি যায়, যাবে। চাকরির থেকে আদর্শ অনেক বড়, তাই না? আপনি আমায় কি করতে বলেন? আমি তোমায় কিছুই করতে বলছি না, আমি শুধু বলছি তোমার যা মনে হয় তুমি তাই করো। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি আপনার নতুন করে একটা সাক্ষাৎকার নিতে চাই। বেশ, শুরু করো। আপনি কত বছর বয়সে রাজনীতিতে আসেন? 16 বছর বয়সে। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? ক্লাস 10-এ। আপনার এই রাজনীতিতে আসার জন্য আপনার পড়াশোনার কোনো ক্ষতি হতো না? একদম না। আপনি ক্লাসে কিরকম রেজাল্ট করতেন? প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতাম। আপনি কতদূর পড়াশোনা করেছেন? MA পর্যন্ত, তবে পরীক্ষাটা দেওয়া হয়ে ওঠেনি। কেন? ফাইনাল পরীক্ষা যেদিন শুরু হবে সেদিন ভোরবেলা পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কোন অভিযোগে? অ্যাকচুয়ালি খুন করার অভিযোগে। ঘটনাটা কি সত্যি? মোটেও না, তাই তো কিছুদিন পরেই ছাড়া পেয়ে গেলাম। তবে পরীক্ষাটা আর দেওয়া হলো না। পরের বার দিতে পারতেন। হ্যাঁ, দিতে পারতাম, তবে ঠিক আর পরীক্ষা দিতে ইচ্ছে হলো না। কেন? কারণ পড়াশোনা করবার থেকে দেশের সেবা করাটা আমার কাছে বেশি বড় মনে হতো। আচ্ছা, দেশে এত রাজনৈতিক দল থাকতে আপনি দেশ সেবা করার জন্য এই বিশেষ বিপ্লবী দলটাই কেন বেছে নিলেন? আসলে ছাত্রাবস্থার থেকে দেশের দারিদ্র্য অশিক্ষা আমাকে ভীষণ কষ্ট দিত। আমি সারা রাত ভালো করে ঘুমোতে পারতাম না, ঘরের মধ্যে একা একা পায়চারি করতাম। খালি ভাবতাম কি করে দেশ থেকে এই দারিদ্র্য এই অশিক্ষাকে দূর করা যায়। ভাবতে ভাবতে বুঝতে পারলাম যে কারোর একার পক্ষে এই জিনিস দূর করা সম্ভব নয়। এই জন্য চাই দল, আর যে সে দল হলে চলবে না, এই বিশেষ বিপ্লবী দল। তাই আমি বিপ্লবী দলে যোগ দিলাম। আপনার স্বপ্ন কতদূর সফল হয়েছে? আমরা এই যাবৎ মোট 5 বার সরকার গঠন করতে পেরেছি। তবে এই কথাও ঠিক যে আমরা এখনো পর্যন্ত ঠিক এই বছরে আমাদের স্বপ্নকে সফল করতে পারিনি। তবে এই কথাও ঠিক যে আগামী কয়েক বছর যদি আবার আমাদের এই সরকার গঠনের আমরা সুযোগ পাই, তাহলে আমরা কথা দিচ্ছি যানবাহন, খাদ্য, বিদ্যুৎ, বাসস্থান কোনো কিছুর উন্নতি যেমন করিনি তেমনি ভবিষ্যতেও করতে দেব না। আপনাদের আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলি ভাঙাই আমাদের প্রধান লক্ষ্য। আসুন, দেশকে আমরা অশিক্ষার কালো চাদরে ঢেকে দিই। বন্ধুগণ, আপনারা আমাদের ভোট দিয়েছেন, আমাদের ক্ষমতা দিয়েছেন, আমরা আপনাদের টাকা মেরেছি, কিন্তু আমরা আপনাদের ঠকিয়েছি, ঠকাচ্ছি, আর ভবিষ্যতে ঠকিয়েই যাব।